ভারতের প্রতি ভারত শেখ হাসিনার প্রতি এক ধরনের অনুরক্ত এবং শেখ হাসিনাকে সাপোর্ট দিয়েছে ভারত, এবং সে কারণে তার একটা দায় দায়িত্ব ভারতের আছে। তো আপনি কি মনে করেন যে আসলে এই যে যদি না দেয় শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত, তাহলে ভারতের সাথে বাংলাদেশের যে কূটনৈতিক সম্পর্ক আসলে আরো একেবারে তলানিতে নেমে যাবে, এবং সামনে আমাদের দু দেশের মধ্যে একটা সংকট তৈরি করতে পারে কিনা, রাজনৈতিক অর্থনৈতিক সংকট তৈরি করতে পারে কিনা, কি মনে হয় আপনার? কি ধরনের প্রতিক্রিয়া হতে পারে? ধন্যবাদ। আমি একই সাথে শুভেচ্ছা জানাচ্ছি আমার সাথে যারা সহ-আলোচক রয়েছেন এবং যারা শুনছেন। আমরা বিষয়টিকে যেভাবে দেখছি এটি হচ্ছে মূল বিষয়টির উপরিভাগ, ভেতরটা আসলে অন্যরকম। আমাদের সাবেক রাষ্ট্রপ্রধান হোসেন মোহাম্মদ এরশাদ তিনি বিচারের সম্মুখীন হয়েছেন, আইনকে শ্রদ্ধা করেছেন, জেলে গিয়েছেন। আমাদের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তিনি আদালতের মুখোমুখি হয়ে জেলে গিয়েছেন। একইভাবে ভারতের কাছে চাওয়ার আগেই তো আমাদের সাবেক তারা কেউ প্রধানমন্ত্রী পালিয়ে যাননি বা বাংলাদেশে, ভিন দেশ থেকে তাদেরকে আনার বিষয়টি ছিল না। এখন পালিয়ে যাওয়ার যে বিষয়টি তখন হয়তো পরিস্থিতি খুব উত্তপ্ত ছিল, সেই সময় পালিয়ে গেছেন। এখন তো সেই অবস্থা নেই। ওনারই উচিত ওনার এদেশে স্বেচ্ছায় এসে আদালতে আত্মসমর্পণ করে আইনগতভাবে বিষয়টি বিবেচনা করেন। এটা হচ্ছে আমাদের উপরে আলোচনা। আর মূল আলোচনা হচ্ছে শেখ হাসিনার চরিত্রটাকে আমাকে বিশ্লেষণ করতে হবে। আমরা যতটা তাকে দায়ী করছি আমি মনে করি না তার কোনো দায় আছে, কারণ তাকে ভারত একটা বিশেষ মিশনে বাংলাদেশে পাঠিয়েছিলেন 81 সালে। সেই মিশনের প্রাথমিক বিজয় তাদের অর্জিত হয়েছে, তখনকার রাষ্ট্রপ্রধানকে তারা হত্যা করতে পেরেছেন। এবং পাশাপাশি তখনকার সেনাপ্রধানকে তিনি ভারত তাদের কাজে ব্যবহার করতে পেরেছেন, তার হাতে রাষ্ট্রটা তুলে দিতে পেরেছেন। এবং তার মাধ্যমে বিএনপিকে তছনছ করে দিয়ে আওয়ামী লীগকে এস্টাবলিশ করার কাজটা ভারত করেছে। করার পরে তাদের দ্বিতীয় যে গেমটা ছিল 91 আওয়ামী লীগকে ক্ষমতা নিয়ে আসা, বাংলাদেশের জনগণ ঘটনাক্রমিক ভাবে মানে অলৌকিক ভাবে তাদের সেই গেমটা নষ্ট করে দিয়েছে। এই জন্য তাদের আবার অপেক্ষা করতে হয়েছে দীর্ঘদিন। এবং 96 তারা প্রাথমিক পর্যায়ে একটা উইন উইন সিচুয়েশন চলে গিয়েছিল। বাট বাংলাদেশের ক্ষেত্রে যে শাসন ব্যবস্থা, সেই শাসন ব্যবস্থায় আওয়ামী লীগ তখন খুব একটা দক্ষতার পরিচয় দিতে পারেনি। এই আওয়ামী লীগকে আশ্রয় করে শামীম ওসমান বা আমাদের ফেনীর জয়নাল হাজারী অথবা ময়মনসিংহের গফরগাঁওয়ের যে আলতাফ গোলন্দাজ, তাদের উত্থানের কারণে আওয়ামী লীগের ভাবমূর্তি যথেষ্ট ক্ষুণ্ণ হয়েছিল। তারপর তাদের কিন্তু প্রশাসনের একটা ছক ছিল ক্ষমতায় আসার, কিন্তু বিচারপতি লতিফুর রহমান তাদের সেই ছকটা প্রথম অবস্থায় নষ্ট করে দিয়েছে। যার কারণে বাইচান্স বিএনপি একটা গাণিতিক কারণে জামাতের সাথে তাদের যে ভোটার একটা গণিত ছিল, সেই গণিতের সুযোগে কিন্তু বিএনপি ক্ষমতায় এসেছে। সেটা না আসারও একটা সম্ভাবনা ছিল। তো সে আসার পরে কিন্তু ভারত তাদের ছক পরিবর্তন করতে থাকে, এবং সেই ছকের একটা পার্ট হচ্ছে বিএনপির নেতৃত্ব এবং ভবিষ্যৎ নেতৃত্ব সম্পর্কে অপপ্রচার করে সেটাকে জনমনে এস্টাবলিশ করা। যেমন তারেক রহমান বাংলাদেশের দুর্নীতির সবচেয়ে বড় বরপুত্র, কিন্তু এস্টাবলিশ তখন। বাট আজ পর্যন্ত তারেক রহমান একটি দুর্নীতি কিন্তু কেউ প্রমাণ করতে পারেনি। তাহলে এই প্রচার যন্ত্র দিয়ে বিএনপিকে যেখানে নিয়ে যাওয়ার কথা সেটা ভারত নিতে সক্ষম হয়েছিল। তারপরে যখন 111 আসলো, তারপরে প্রণব মুখার্জির বইয়ের কথা আমরা জানি তিনি কিভাবে কি কোন কন্ট্রাক্ট হাসিনাকে এখানে এস্টাবলিশ করেছেন, এবং ধীরে ধীরে তারা দেশের সবগুলো উইংকে কিভাবে নষ্ট করেছেন এবং কিভাবে তাদের দখলে নিয়ে গেছেন। মূলত শেখ হাসিনা ছিল ভারতের একটা একটা অভিনেত্রী। তাকে দিয়ে ভারত তাদের পরিকল্পনা যে দেশটাকে সবগুলো প্রতিষ্ঠান ধ্বংস করে তাদের আয়ত্তে নিয়েছিল। ওই যে আবাবিল পাখির যে কথা আমরা শুনেছি ইসলামের ইতিহাসে, সেই ইসলামের ইতিহাসের মতো আবাবিল পাখি এই ছোট ছোট শিশুরা এসে এভাবে বুক পেতে দিয়ে যে স্বাভাবিক ঘটনা প্রবাহকে এমন ভিন্ন খাতে নিয়ে যাবে, এটা কারো কল্পনায় ছিল না। এই ঘটনা ঘটার কারণে ভারত তার দীর্ঘমেয়াদী যে একটা ম্যানেজমেন্ট ছিল সেটা হঠাৎ করে তাদের হাতছাড়া হয়ে গেছে। সুতরাং ভারত যে শেখ হাসিনাকে প্রটেকশন দিচ্ছে বিষয়টা এরকম না, বরং এই দ্বন্দ্বটা মূলত হচ্ছে বাংলাদেশের সাথে ভারতের দ্বন্দ্ব, হাসিনার সাথে বাংলাদেশের দ্বন্দ্ব না, বাংলাদেশ সরকারের দ্বন্দ্ব না। এই দ্বন্দ্বে ভারত কিন্তু প্রাথমিকভাবে পরাজিত হয়েছে, এবং এটা অলৌকিক ভাবে হয়েছে, মানুষের চেষ্টায়, মানুষের সাংগঠনিক কাঠামোতে হয়নি, পূর্ব পরিকল্পনা হয়নি। এই ক্ষেত্রে ভারতের না সাথে কেন, যে আপনি তো দ্বন্দ্বটা এটা কিন্তু ডক্টর ইউনূস এখন বলেছেন যে যে কাজটা মেটিকুলাসলি ডিজাইন ছিল, এটা যে হঠাৎ করে হয়েছে একদিনে হয়েছে এবং হয়নি। শেখ হাসিনার যে পতন হয়েছে এটা একটু পরিকল্পনার অংশ, এবং তাদের যে মাস্টার মাইন্ড আছে। আমরা তো ডক্টর ইউনূসকে এই অন্তর্বর্তী সরকার প্রধানকে সেই স্টেটমেন্ট যেতে দেখতে দেখেছি। ফলে আপনি কেন বলছেন যেটা হঠাৎ করেই হয়েছে বা এমন বিষয়টি? আপনাকে ধন্যবাদ যে আসলে ভারত বিরোধী এক ধরনের বক্তব্য আমরা বাংলাদেশে শুনি। আমি বলছি না না আমি একটু বলছি, আমি এটা জবাব দিচ্ছি, আমি এটা না আমি এটার জবাব দিয়ে আগে আমি জবাব দিই, তারপরে আপনি যাবেন প্লিজ। প্লিজ এই কথা শুনে তারপর যাবেন আপনি।
ডক্টর ইউনূস যা বলছে হ্যাঁ, তাই চিরন্তন সত্য না, তার সমাংশ সত্য না। আমি যা বলছি সেটাও যেমন সত্য না, আপনি যেটা বলছেন সেটাও সত্য না। যদি এতগুলো ছেলে বন্দুকের মুখের সামনে এভাবে জীবন না দিত, তাহলে এই ঘটনা কিন্তু ঘটতো না। এবং তার আগে যে আওয়ামী লীগ পরিকল্পিতভাবে তাদের দলীয় ক্যাডার দিয়ে এবং বিভিন্ন বাহিনী দিয়ে তাদের উপর গুলি চালিয়েছে, এই সিদ্ধান্ত কিন্তু ইউনূস দেয়নি, কিংবা ইউনূসের পক্ষের কেউ দেয়নি, এটা আওয়ামী লীগ করেছে। এবং সেই ক্রিয়ার প্রতিক্রিয়া হিসাবে ওই যে সুকান্তের যে 18 বছর বয়স, এই তারুণ্যের যে শক্তি, সেই শক্তিটি কিন্তু অলৌকিক ভাবে এই ঘটনা ঘটেছে। কেউ কিন্তু চিন্তা করতে পারেনি হয়, কিন্তু পৃথিবীর ইতিহাসে যুগে যুগে এরকম ঘটনা ঘটে। এটা হচ্ছে সেই ঘটনা যেটা কোনো মানুষের চিন্তার মধ্যে থাকে জি, না। সুতরাং এখানে জি। ইউনূস কি বললেন, আমি কি বললাম, আপনি কি বললেন, এগুলি কিছু যায় আসে না। না, জি, ধন্যবাদ। ডক্টর ইউনূস যখন এই সরকারের অন্তর্বর্তীকালীন প্রধান এবং তাকে যে আমরা প্রধান করেছি, তিনি তো এই যে বিপ্লবীরা তার সাথেই তিনি একটা সরকার গঠন করেছেন, ফলে তার বক্তব্যের গুরুত্ব তো আছেই। আমি সেটাই জিজ্ঞেস করেছি। বলবো আপনাকে তা আছে। ধন্যবাদ।